সাগর রুনি হত্যা মামলার তদন্ত থেকে র্যাবকে সরাতে রাষ্ট্রপক্ষের আবেদন। জয়কে হত্যা চেষ্টা মামলায় শফিক রেহমানের আত্মসমর্পণ, গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার। মহাজন, আড়ত মালিক আর বেপারি চক্রে আটকে ইলিশের বাজার। ৪-৫ হাত ঘুরে দাম বাড়ে প্রায় ১,০০০ টাকা। ঠকছেন জেলে ও ভোক্তা, নির্বিকার মৎস্য বিভাগ। এবং সুপার শপে নিষিদ্ধ হচ্ছে পলিথিন, বিকল্প ব্যাগ সহজলভ্য করার তাগিদ ভোক্তার। হর্নমুক্ত হবে শাহজালাল বিমানবন্দর এলাকা, নির্দেশনা না মানলেই জরিমানা। সময় সংবাদের সঙ্গে আছি আমি শামিমা শাম্মী। সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যার মামলার তদন্তের দায়িত্ব থেকে র্যাবকে সরিয়ে দিতে আদালতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। এ পর্যন্ত ১১৩ বার পিছিয়েছে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময়। রহস্য উদ্ঘাটনে কুলকিনারা করতে পারেনি কোনো সংস্থায়। পুলিশ সিআইডির পর হাত ঘুরে মামলার তদন্তভার র্যাবের কাছে গেলেও নেই কোনো অগ্রগতি। গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর মামলার বাদী রুনির ভাই নওশের রোমান এই মামলার আইনজীবী হিসেবে শিশির মনিরকে নিয়োগ দেন। তিনি তদন্তভার পিবিআইকে দিতে আদালতে আবেদন করবেন বলে জানিয়েছেন। এরপর দিনই রাষ্ট্রপক্ষ তদন্ত থেকে র্যাবকে সরাতে আবেদন করল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় সাংবাদিক শফিক রেহমানের গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করেছেন আদালত। এর আগে সকালে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হকের আদালতে আত্মসমর্পণ করেন তিনি। গত বছরের ১৭ আগস্ট আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ও সাংবাদিক শফিক রেহমান সহ ৫ জনকে আলাদা ২ ধারায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। মামলার অভিযোগ অনুযায়ী আসামিরা একসঙ্গে সজীব ওয়াজেদ জয়কে আমেরিকায় অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করেন। ২০১৫ সালের ৩ আগস্ট পল্টন মডেল থানায় মামলাটি করা হয়। এই মামলায় সজীব ওয়াজেদ জয় সহ ১২ জন সাক্ষ্য দিয়েছেন। এটা করা হয়েছে আমার বাকরুদ্ধ করার জন্য, আপনারা সবার বাকরুদ্ধ করার জন্য, দর্শকদের বঞ্চিত করার জন্য, পাঠকদের বঞ্চিত করার জন্য। এটাই কারণ আমরা বলতে পারি বলে, বুঝেছেন। রাজধানীর বাড্ডায় ছেলে ধরা সন্দেহে রেনু হত্যা মামলার রায় পিছিয়ে আগামী ৯ অক্টোবর ধার্য করেছেন আদালত। রেনু হত্যা মামলায় ১৩ আসামির বিরুদ্ধে ১৯ জনের সাক্ষ্য রেকর্ড করেছেন আদালত। আসামিদের আত্মপক্ষ শুনানি ও মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য আজকের তারিখ নির্ধারণ করা হয়। ২০১৯ সালের ২০ জুলাই রাজধানীর বাড্ডায় একটি স্কুলে সন্তানের ভর্তির বিষয়ে খোঁজ খবর নিতে যান তাসলিমা বেগম রেনু। সেখানে ছেলে ধরা সন্দেহে গণপিটুনিতে নিহত হন তিনি। পরে তার ভাগ্নে সৈয়দ নাসির উদ্দিন টিটু বাদী হয়ে অজ্ঞাত ৫০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এরপর ২০২০ সালের ১০ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট দায়ের করেন। এই মুহূর্তে পতেঙ্গার ডলফিন জেটিতে আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস। সরাসরি যাচ্ছি তার কাছে। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ বাংলার জ্যোতিতে ভয়াবহ বিস্ফোরণের মাধ্যমে কিন্তু আগুন লাগার ঘটনা ঘটেছে। এই মুহূর্তে আমরা দেখছি সবার সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে এবং আমার পিছনে যে জাহাজটি আছে সেটি হচ্ছে বাংলার জ্যোতি জাহাজ। এবং আমরা যদি একটু দেখাতে চাই, এই বাংলার জ্যোতি জাহাজের সামনের দিকের অংশ পুরোপুরি আসলে বিস্ফোরণে একেবারে পুড়ে গেছে এবং সামনের অংশটি কিছুটা কিন্তু ডুবে গেছে। আমরা যতটুকু জেনেছি এই বাংলার জ্যোতি জাহাজ কুতুবদিয়া থেকে এসেছিল এবং পুরোপুরি কিন্তু তেলে পরিপূর্ণ ছিল এবং তেল খালাস করার জন্য মূলত প্রস্তুতি নিচ্ছিল। সেই অবস্থায় যখন কাজ করছিল এখানে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। তবে কি কারণে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে সেটি যখন পুরোপুরি তদন্ত করা হবে বা অগ্নি নির্বাপন করা হবে তখন হয়তো জানা যাবে কি কারণে এখানে আসলে আগুন লাগার ঘটনা ঘটেছিল। মূলত ডলফিন জেটি, এটি একটি বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি জেটি যেখান থেকে আমদানিকৃত যে তেলগুলো রয়েছে সেই তেলগুলো কিন্তু খালাস করা হয় এবং এই ডলফিন জেটির সামনেই কিন্তু ডলফিন জেটিতে নোঙ্গর করা ছিল
ছিল বাংলার জ্যোতি অয়েল ট্যাঙ্কারটি। মূলত যে মাদার ভেসেলগুলো থাকে গভীর সমুদ্রে থাকে সেখান থেকেই কিন্তু আসলে লাইটারের জাহাজ, মূলত এটি একটি লাইটারের জাহাজ, এই বাংলার জ্যোতি জাহাজটি সেখান থেকে গভীর সমুদ্রে যেসব মাদার ভেসেল থাকে সেখান থেকেই মূলত তারা তেল খালাস করে নিয়ে আসে এখানে, এবং এরপর পদ্মা মেঘনা যমুনা, যে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের যে পদ্মা মেঘনা যমুনা রয়েছে সেখানে তেলগুলো খালাস করা হয়। এবং এখানে আসার পরে আমরা যেটি জেনেছি, যখন তেল খালাস করার প্রক্রিয়া চলছিল এখানে প্রায় কয়েকজন কিন্তু কাজ করছিল, এবং আমরা এসে যেটি শুনেছি কয়েকজন নিখোঁজও রয়েছে সেটি কিন্তু আমরা জানতে পেরেছি। তবে কয়জন নিখোঁজ আছে সেটি এখনো পর্যন্ত আমাদেরকে পুরোপুরি কিন্তু আসলে বলতে পারেনি। তবে আমরা এখানে আসার পর যেটি প্রথমেই কিন্তু আগুন লাগার বিষয়ে খবর শোনার পরে বন্দরের যে দুটি টাগবোট রয়েছে তারা এসে কিন্তু আমরা দেখেছি আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। কোস্টগার্ডের যে টাগবোট রয়েছে তারা এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। বিমান বাহিনীর অগ্নি নির্বাপক দল, ফায়ার সার্ভিসের 8টি ইউনিট কিন্তু এখানে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আমরা নৌবাহিনীকে দেখেছি, নৌবাহিনীও কিন্তু এখানে আগুন নিয়ন্ত্রণের কিন্তু চেষ্টা করা হচ্ছে। তো এখনো বলা যায় সবার যে সম্মিলিত প্রচেষ্টা, সবার সম্মিলিত প্রচেষ্টায় আগুন যাতে দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় সেজন্যই কিন্তু এখানে সার্বিকভাবে চেষ্টা চালানো হচ্ছে। তবে একটু জানিয়ে রাখি, বাংলার জ্যোতি যে জাহাজটি এটি কিন্তু 38 বছরের পুরনো একটি জাহাজ, সেখানেই আজকে কিন্তু বিস্ফোরণের মাধ্যমে কিন্তু আগুন লাগার ঘটনা ঘটেছিল। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত ডলফিন জেটির সামনে থেকে এখানকার সর্বশেষ খবর। যত দ্রুত সম্ভব সংস্কার কাজ শেষ করে জাতীয় নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে অবস্থানকালে জাপানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এনএইচকে দেয়া সাক্ষাৎকারটি সোমবার সম্প্রচার করা হয়। গণ অভ্যুত্থানে তরুণদের অবদানের কথা উল্লেখ করে সরকারের নীতি নির্ধারণে তরুণ প্রজন্মকে যুক্ত করার কথা জানান ডক্টর ইউনূস। Our job is to do it as quickly as possible because we are not here to stay long. Our task is to reform and hold the election. As soon as we are ready for that, we will hold the election. This government has to succeed. They knew exactly what they wanted. Their imagination, their dreams were very elaborately told, explained. We thought their presence and their thoughts would be very important in policy making. We took them. নবগঠিত সংস্কার কমিশনের কাছে সুনির্দিষ্ট সুপারিশমালা তুলে ধরবে বিএনপি, জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর শেষে গণমাধ্যমে কথা বলেন তিনি। বিদেশে বসে স্বৈরাচারী সরকারের দোসররা ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি। দেশে যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে সে বিষয়ে বিএনপি সজাগ আছে বলেও জানান সালাউদ্দিন। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা সকল কমিশনে আমরা আমাদের সুপারিশ সমূহ প্রদান করব। ওনারা ডাকলেও যাব, না ডাকলেও যাব। আমরাও আশা করি তারা তাদের কাজগুলো সফলজনকভাবে সমাপ্ত করতে পারবেন। সবাই বাংলাদেশি নাগরিক, সবাই বাংলাদেশের সিটিজেন, সবাই সমভাবে বাংলাদেশের সকল অধিকার ভোগ করব। এখানে কোনো সংখ্যালঘু এবং সংখ্যাগুরু থাকবে না। বরিশাল থেকে বাজারের চেয়ে কম দামে ভারতে রফতানি করা হচ্ছে ইলিশ। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাজারে বেড়েছে মাছটির দাম। তবে ব্যবসায়ীরা বলছেন কম দামে কিভাবে ভারতে রফতানি হচ্ছে তা জানেন না তারা। তবে রফতানিকারকরা বলছেন ব্যবসায়িক নানা কৌশলের কারণে লোকসান গুনতে হয় না তাদের। সুজয় দাসের ছবিতে শাকিল মাহমুদের রিপোর্ট। সকাল থেকেই জেলেদের হাক ডাকে মুখর মাছের আড়ত, পোট্রোট মৎস্য অবতরণ কেন্দ্র। দুর্গাপুজো উপলক্ষে ভারতে ইলিশ রফতানির অনুমতি পাওয়ার পর 5টি রফতানিকারক প্রতিষ্ঠান প্রতিনিয়ত এ বাজার থেকে ভারতে ইলিশ পাঠাচ্ছে। বাজার ঘুরে দেখা যায় 600 থেকে 900 গ্রাম ওজনের ইলিশ গড়ে 1750 টাকা দরে, 1 কেজি ওজনের ইলিশ 1950 টাকা ও এর চেয়ে বড় ইলিশ প্রতি কেজি 2050 টাকা দরে বিক্রি হচ্ছে। তবে এসব ইলিশ ভারতে যাচ্ছে কেজি প্রতি মাত্র 10 মার্কিন ডলার মূল্যে, যা বাংলাদেশি টাকায় মাত্র 1200 টাকা।
ব্যবসায়ীরা জানান এমনিতেই বরিশালের বাজারে মাছের সংকট, এর ওপর রফতানির খবরে দাম আরও বেড়েছে। কিন্তু 1.5 থেকে 2,000 টাকার মাছ কিভাবে 1200 টাকায় ভারতে রফতানি হচ্ছে তা জানেন না তারা। আমরা যে মাছটা সরবরাহ করি সেই মাছটা কোনো কর্মী 1200 টাকা বিক্রি করতে পারবে না। $10 মাছ কিনা তারা কিভাবে ভারতে নিয়ে মাছ বিক্রি করে আমার জানা নাই। রফতানিকারকরা বলছেন ব্যবসায়িক নানা কৌশলের কারণে লোকসান হচ্ছে না তাদের। আমরা আসলে কিছু বিজনেস পলিসি অ্যাপ্লাই করি। গ্রেডিংয়ের ক্ষেত্রে গ্রেডিংটা আমরা যে কেজির মাছটা বলা হচ্ছে সেক্ষেত্রে আমরা 800-900 কেজির উপরে মিক্স করে দিচ্ছি। সরকার একটা সাবসিডি দেয়, যদি সরকার এই সাবসিডিটা দেয় চেয়ারাদের, তাহলে তাদের এটা পূরণ হয়ে যাবে। মৎস্য অধিদপ্তর বলছে বর্তমানে নদী ও সাগরে কাঙ্ক্ষিত ইলিশের দেখা নেই। এর মধ্যে 2420 মেট্রিক টন ইলিশ রফতানির জন্য 49টি প্রতিষ্ঠানকে অনুমতি দেয়া হয়েছে। আগামী 13 অক্টোবরের মধ্যে ভারতে ইলিশ রফতানি শেষ করার নির্দেশনাও রয়েছে। আন্তর্জাতিক ব্যবসায়িক চুক্তি মোতাবেকই তারা এটা লাভ নিয়েই তারা রপ্তানি করছে, কাজেই এখানে লস দেওয়ার কোনো সুযোগ নাই। 2012 সালে বাংলাদেশ থেকে ইলিশ রফতানি বন্ধ ছিল। এবারও রফতানি বন্ধের কথা অন্তর্বর্তীকালীন সরকার বললেও বিশেষ বিবেচনায় আবারও অনুমতি দেয়। বরিশাল থেকে 250 মেট্রিক টন ইলিশ রফতানি করবে 5টি প্রতিষ্ঠান। শাকিল মাহমুদ, সময় সংবাদ, বরিশাল। সাগররুনি হত্যা মামলার তদন্ত থেকে র্যাবকে সরিয়ে দিলেন হাইকোর্ট। এ বিষয়ে বিস্তারিত জানতে উচ্চ আদালতে আছেন রিপোর্টার আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার এবং মেহরুন্নি হত্যার যে মামলাটি, এটি মামলাটি দীর্ঘদিন ধরেই র্যাব তদন্ত করছিল, কিন্তু তদন্তের কোনো অগ্রগতি নেই। গতকালকেই মামলার বাদী রুনির ভাই নওশের রোমান তিনি অভিযোগ করেছেন যে মামলাটি ধামা চাপা দিতেই কোনো একটি পক্ষের যোগসাজশের মাধ্যমে এই র্যাবকে তদন্তভার দেওয়া হয়েছিল। তো এখন পর্যন্ত যেহেতু কোনো অগ্রগতি নেই, তারা হতাশ হয়ে পড়েছেন এবং যেহেতু 5 আগস্টের পরে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, এখন তিনি আশার আলো দেখছেন যদি তদন্ত কর্মকর্তা বা তদন্তকারী সংস্থা পরিবর্তন হয় তাহলে হয়তো এই মামলার বা এই হত্যার রহস্য উন্মোচিত হবে। সে কারণে তারা গতকালকে আইনজীবীও নিয়োগ দিয়েছিলেন এবং আজকে রাষ্ট্রপক্ষ থেকে একটি আবেদন করা হয়েছিল। যেহেতু র্যাবকে তদন্তের দায়িত্ব হাইকোর্ট দিয়েছিলেন, হাইকোর্টের যে আদেশের বলে র্যাব তদন্ত করছিল সেই আদেশটি সংশোধন চেয়েই কিন্তু আবেদনটি করা হয়েছিল। কিছুক্ষণ আগে শুনানি হয়েছে। শুনানিতে রাষ্ট্রপক্ষ থেকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল তিনি শুনানি করেছেন। তিনি বলেছেন যে র্যাবকে দায়িত্ব দেওয়ার পরে এতদিন পর্যন্ত এই মামলার তদন্তের কোনো অগ্রগতি নেই। বারবারই তারা তদন্তের জন্য বা তদন্ত রিপোর্ট দাখিলের জন্য সময় চেয়ে আসছিল। সে কারণে র্যাব আসলে উপযুক্ত সংস্থা নয় এ ধরনের মামলা, এ ধরনের স্পর্শকাতর মামলা তদন্ত করার জন্য। সে কারণে তারা র্যাব থেকে তদন্ত সরিয়ে নেওয়ার জন্যই তারা এই আবেদনটি করেছিলেন। তো র্যাব সরিয়ে কাকে দেওয়া হলো এখন পর্যন্ত আসলে কোনো সংস্থাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয় নাই। এই ফাইলটি পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। তবে আদালত বলেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাইলে বিভিন্ন সংস্থা অর্থাৎ পুলিশ, সিআইডি, ডিবি থেকে শুরু করে যারা এই ধরনের মামলার তদন্ত করতে অভিজ্ঞ এবং যোগ্যতা সম্পন্ন তাদের সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠন করতে পারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সেই টাস্কফোর্সের মাধ্যমে এই মামলাটি তদন্ত হলে একটি ন্যায় বিচার পাবে, হত্যার রহস্যটি উন্মোচিত হবে, এমনটি কিন্তু আদালত আশা করছেন। আর যেটি হলো যে এই এখন বাদীপক্ষের আইনজীবী যিনি রয়েছেন তিনিও শুনানি করেছেন এবং তারা সবাই চাচ্ছেন, আসলে কোর্টও চাচ্ছেন যে এই মামলার একটি সুরাহা হোক। কারণ এই মামলার কারণে বা এই হত্যা রহস্য উন্মোচিত না হওয়ার কারণে দেশে বিদেশে যেমন দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, বিচার বিভাগের মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে, একই সঙ্গে সাংবাদিকদের যে স্বাধীনতা সেটি নিয়েও নানা রকম প্রশ্ন উঠছে। সেই কারণে এই মামলাটি বা এই হত্যা রহস্যটি বের করার জন্য এই আদেশটি আজকে দিয়েছেন। তো এই ছিল হাইকোর্ট থেকে আমার কাছে সবশেষ খবর। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সাগররুনি হত্যা মামলার তদন্ত থেকে র্যাবকে সরিয়ে দিলেন হাইকোর্ট। ফাইল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সাংবাদিক শফিক রেহমানের গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার। এ ছিল সময় সংবাদের। সঙ্গেই থাকুন সময়ের।